সুপ্রভাত বন্ধুরা। আজ 19 এপ্রিল রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, যে কোনো সময় যা কিছু হতে পারে। তবে কূটনীতির আড়ালে আমেরিকা যেন ছলনা না করে। দ্বিতীয় দফার বৈঠকের আগে হুঁশিয়ারি দিল ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেজা তালাই বলেন, আমেরিকার সঙ্গে এখন যুদ্ধ শেষ হয়ে যায়নি। যদি কূটনীতির আড়ালে কোনো রকম ভনিতা করে আমেরিকা, তাহলে তেহরান কড়া জবাব দেবে। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল শুক্রবারে। শনিবার আবার হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করার কথা ঘোষণা করল তেহরান। ইরানের সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মার্কিন নৌবাহিনী ইরানের বিভিন্ন বন্দর এবং সেখান থেকে যাতায়াতকারী জাহাজগুলির ওপর নৌ অবরোধ চালিয়েই যাচ্ছে। তাই হরমুজ প্রণালী আবার অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ শক্তিতে নৌ অবরোধ চালিয়ে যাবেন বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন তেহরানকে। তার 24 ঘন্টার মধ্যেই আবার হরমুজ অবরোধ শুরু করার ঘোষণা করল ইরান। ইরানের সামরিক কমান্ড শনিবার বিবৃতিতে বলেছে, যতক্ষণ না ইরানে আগত সকল জাহাজের চলাচলে স্বাধীনতা আমেরিকা দিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালীর জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। এবার লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভোর রাত 3টে থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনায় বসার বিষয়ে অগ্রগতি হওয়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের আশাবাদ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় বসার অন্যতম শর্ত ছিল চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা, কিন্তু ইসরায়েল তা নাকচ করে। লেবাননে উল্টে হামলার তীব্রতা বাড়ালে যুদ্ধবন্ধের সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে রাজি হয়েছে। সমুদ্রপথে পালানোর সময় 2025 সালে প্রায় 900 রোহিঙ্গা শরণার্থী মৃত্যু বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এটি রোহিঙ্গাদের জন্য সমুদ্রপথে পালানোর ক্ষেত্রে এখনো পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর। তুরস্কে শুরু হচ্ছে বৈশ্বিক কূটনীতির অন্যতম বড় আয়োজন আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরাম 2026। তুরস্কের আন্তালিয়া প্রদেশের পর্যটন নগরী বেলেতে 17 থেকে 19 এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ফোরামে বিশ্বের প্রায় 150টি দেশের প্রায় 500 রাষ্ট্রপ্রধান, বরিষ্ঠ কূটনীতিক এবং সরকারি কর্মকর্তা যোগ দেবেন বলেই জানা গেছে। আমেরিকা চরমপন্থী মনোভাবই বজায় রেখেছে, ফলে তাদের সঙ্গে কোনো আলোচনাই সম্ভব নয়, এমনই দাবি করলেন ইরানের উপবিদেশ মন্ত্রী সৈয়দ খাতিবজাদেহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে তিনি এও স্পষ্ট করেছেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। হরমুজ প্রণালী পেরোনোর সময় ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিশানা করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সেই ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সংবাদ সংস্থা এনআইএ সূত্রে খবর, শনিবার ইরানি রাষ্ট্রদূতের কাছে ভারতীয় জাহাজে হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। আসছি দেশের খবরে। দিল্লি সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে শ্রমিক অসন্তোষ দমনে তীব্র নিপীড়নের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি। চিঠিতে উল্লেখ করেছেন, মজুরি বাবদ যে টাকা দেওয়া হতো তাতে বাড়ি ভাড়া দিয়ে জীবনযাপন করাই দুষ্কর। জ্বালানির দাম লাফিয়ে বেড়ে যাওয়ায় সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। শ্রম সম্পর্কের সমস্যা হিসেবে না দেখে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সরকার বিষয়টিকে আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখছে। ন্যূনতম মজুরি মার্চে 26,000 টাকা হওয়া জরুরি। গত 9 এপ্রিল থেকে উত্তরপ্রদেশের নয়ডায় তীব্র শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে হরিয়ানা, রাজস্থানের শিল্পাঞ্চলে। দিল্লি লাগোয়া এমন শিল্পাঞ্চলে বিপুল অংশের শ্রমিককে স্থায়ী কাজ করানো হলেও অস্থায়ী শ্রমিক হিসেবে রাখা হচ্ছে বছরের পর বছর। বেবি এই চিঠিতে নরেন্দ্র মোদীকে বলেছেন, দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে এই সংকটের কারণ নতুন শ্রমকোড। শ্রম অধিকার যেটুকু বেঁচে ছিল তাকেও শেষ করেছে শ্রমকোড, যে কারণে শ্রমকোড চালুর বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি বাতিল করে শ্রমজীবীর অধিকার সুরক্ষিত করা দরকার। নয়ডায় শ্রমিক আন্দোলনকে দমনের জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার 400-র বেশি শ্রমিককে গ্রেপ্তার করে। গত শুক্রবার বেবির নেতৃত্বে গৌতম বুদ্ধ নগরের জেলা শাসকের সঙ্গে দেখা করতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তাতেই অবস্থান ধর্নায় বসেন বেবি। শেষ পর্যন্ত জেলা শাসকের দপ্তরে বৈঠক হয়। ধৃত শ্রমিক নেতাদের মুক্তির আশ্বাস দেওয়া হয়। কয়েকজনকে মুক্তি দেওয়া হয় রাতে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে চলা আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন তিনি। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার যে নির্দেশ গত 17 এপ্রিল নিম্ন আদালত দিয়েছিল, বৃহস্পতিবার তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। রাহুল গান্ধী আদতে ব্রিটিশ নাগরিক এই অভিযোগ তুলে গত বছর রায়বেরেলির একটি আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন বিজেপি কর্মী এস ভিঘ্নেশ শিশির। তার দাবি ছিল 2003 থেকে 2009 সালের মধ্যে ব্রিটেনের একটি সংস্থা ব্যাকআপস লিমিটেডের নথিতে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছিল। বিচারপতি সুভাষ বিদ্যার্থীর একক বেঞ্চ এই মামলার শুনানিতে জানান, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই ধরনের নির্দেশ কার্যকর করা সম্ভব নয়। রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। আদালত রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়ে তাঁর বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছে। আগামী 20 এপ্রিল 2026 তারিখে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ততদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না বলে আদালত স্পষ্ট করেছে। জঙ্গলে টেনে নিয়ে গিয়ে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল 5 যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাটেহার জেলায়। এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 58 মহিলাকে ধর্ষণে অভিযুক্ত মহারাষ্ট্রের নাসিকের অবসরপ্রাপ্ত মার্চেন্ট নেভি অফিসার তথা স্বঘোষিত বাবার ঘনিষ্ঠ সহযোগে এবং তাঁর স্ত্রীর মৃত্যু হল সড়ক দুর্ঘটনায়। শুক্রবার রাজ্যের অহল্যানগর জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু হয় বাবার ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর স্ত্রীর। মৃতেরা হলেন জিতেন্দ্র শেলকে এবং তাঁর স্ত্রী অনুরাধা। তাদের পুত্র আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, জিতেন্দ্র ছিলেন বাবার ব্যবসায়িক অংশীদার। শুধু তাই নয়, বাবা যে ট্রাস্ট গঠন করেছিলেন সেই ট্রাস্টের সহসভাপতির দায়িত্বও ছিলেন তিনি। ধর্মান্তরণ কাণ্ডে এবার মুখ খুলল টিসিএস। দেশ জুড়ে তোলপাড় ফেলে দেওয়া ঘটনা নিয়ে সংস্থাটি জানিয়েছে, নাসিকের ওই অফিসে কোনো অপরাধমূলক কাজ চলছে বলে অভিযোগ আসেনি। একই সঙ্গে জানানো হয়েছে, প্রধান অভিযুক্ত নিদা খান HR ম্যানেজার ছিলেন না। অফিসের নেতৃস্থানীয় কোনো পদও তাঁকে দেওয়া হয়নি। অন্যদিকে নিদার পরিবারের দাবি, দিন কয়েক আগে নাসিকের জ্যোতিষী বিতর্ক থেকে নজর ঘোরাতে নিদার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দিন কয়েক আগে অভিযোগ ওঠে, নাসিকের টিসিএস অফিসে কর্পোরেট জেহাদ চলছে। সেখানে মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তরণের চেষ্টা চলছে। হিন্দু কর্মীদের আমিষ খাবার খেতে বাধ্য করা হচ্ছে, একটি নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি পালনের জন্য চাপ দেওয়া হচ্ছে, এমন নানা অভিযোগ ওঠে। টিসিএস নাসিকের অন্তত 9 জন মহিলা কর্মী এই অভিযোগ আনেন। গত 2 থেকে 3 বছর ধরে তাদের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ। ইতিমধ্যেই 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসা নিদা খান অবশ্য এখনও পলাতক। নিদা খান মুম্বাইয়ে রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার। তিনি সন্তান সম্ভবা হওয়ার কারণে নাসিক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। এখন রাজ্যের খবর। ধনিরামপুরের ইটভাটাগুলোতে কান পাতলে আজ কেবল দীর্ঘশ্বাস আর বঞ্চনার কথা শোনা যায়। ধুলো আর বালি চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় এখন শ্রমিকদের নিত্য সঙ্গী। প্রতিনিয়ত বিষাক্ত পরিবেশে কাজ করতে গিয়ে শ্রমিকদের ফুসফুসে বাসা বাঁধছে মারণ রোগ, চর্মরোগ আর পেটের অসুখ তো স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। অথচ অভিযোগ, কোনো ভাটায় প্রাথমিক চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাটুকু নেই। অসুস্থ হলে মালিকপক্ষ সাহায্যের হাত বাড়ানো তো দূর, উল্টে মুখ ফিরিয়ে নেয় বলে অভিযোগ শ্রমিকদের। ইট তৈরির প্রধান উপকরণ মাটি, বালি আর কয়লা নিয়ে চলছে ব্যাপক কারচুপি। শ্রমিকদের অভিযোগ, শাসক দলের দাদাদের মদতপুষ্ট দালাল চক্রের মাধ্যমে চড়া দামে এসব উপকরণ কিনতে বাধ্য হন মালিকেরা। তৃণমূল জমানায় সিন্ডিকেটের দাপট, শ্রমিকদের অবস্থা দাসের মতো হয়েছে। পঞ্চায়েত থেকে কোনো প্রকল্পের সুবিধা পায় না শ্রমিকেরা, উল্টে মালিক পক্ষের সাথে হাত মিলিয়ে নেতারা তাদের ন্যায্য পাওনাটুকুও কেড়ে নিচ্ছে। চড়া বাজারে এই মজুরিতে সংসার চলে না। এক
এখন তো কাজও কমেছে। কাজের জায়গায় পানীয় জল ও শৌচাগার পর্যন্ত নেই। অসুস্থ হলে ছুটি নেই, উল্টে পয়সা কাটা যায়। গত কয়েক বছরে কোনো নেতা আমাদের খোঁজ নিতে আসেনি। পেনশন বা বার্ধক্যকালীন সহায়তার বালাইটুকুও নেই। ফালাকাটা বিধানসভার ধনিরামপুর 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এলাকার 30টি ইটভাটার হাজার হাজার শ্রমিকের জীবন আজ চরম সংকটে। সাদা চক দিয়ে বুথের 100 মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে। প্রথম নির্বাচনে কয়েকদিন আগে একাধিক নতুন নিয়ম জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। তার মধ্যে অন্যতম বৃত্তাকারে বুথ ঘিরে দেওয়া। নিয়ম অনুযায়ী 100 মিটার সাদা দাগ দিয়ে চিহ্নিত করে দিত কমিশন। গত নির্বাচনেও তা হয়েছে, কিন্তু কখনো বৃত্তাকারে ঘিরে দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, ওই এলাকার মধ্যে ভোটার ছাড়া আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দাগের পাড়ে থাকবেন বিএলও ও তার এক সহকারী, আর সেখানে বসেই ভোটারের নথি যাচাইয়ের কাজ করবেন তারা। এবারই প্রথম ভোট কেন্দ্রের বাইরে বসে ভোটারদের নথি যাচাই করবে বিএলওরা। এছাড়া ভোটার স্লিপ বিলি করা নিয়েও নির্দেশিকা দিয়েছে কমিশন। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের হাতেই স্লিপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। স্লিপ দেওয়ার সময় কোনো ভোটার বাড়িতে না থাকলে সেই ভোটারকেও সেই নিয়ে প্রশ্ন করতে পারে প্রিসাইডিং অফিসার। তাছাড়া যে ব্যক্তি ভোট দিতে যাবেন তার নাম ও ছবি ভোটার তালিকায় দেখে তবেই ভোট দেওয়ার ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, স্লিপ দিতে গিয়ে যদি দেখা যায় কোনো ভোটার বাইরে রয়েছে বা মৃত, সেই ক্ষেত্রে বিএলওকে সেই তথ্য প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে, যাতে কোনো ছাপ্পা ভোট না পড়ে সেই নামের পাশে। ইতিমধ্যেই নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সঠিক থাকে সেই দিকে খেয়াল রাখতে রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং এসডিজিদের মতো আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। বেলডাঙ্গা কাণ্ডের পরে 90 দিন কেটে গেলেও ধৃতদের বিরুদ্ধে চার্জশিট বা তদন্তের কোনো প্রামাণ্য রিপোর্ট পেশ করতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার এনআইএর বিশেষ আদালত ওই ঘটনায় ধৃত 35 জনের মধ্যে 15 জনের জামিন মঞ্জুর করল। 10,000 টাকার বন্ডের বিনিময়ে তাদের জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গতিবিধির ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ জানিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছেন তাঁরা। শুধু হুমকি, ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলাই নয়, বিভিন্ন জায়গায় মাইক মিটিং করার সময় মাইকের ফেজ অফ করে দিচ্ছে ওরা। সিপিআইএমের প্রচারকে কোনোভাবেই সহ্য করতে পারছে না বিরোধীরা, কারণ ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে প্রচারে বিপুল সাড়া মিলেছে বামফ্রন্ট প্রার্থী দিলীপ সিংহর পক্ষে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপি ও তৃণমূলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াচ্ছে সিপিআইএম। প্রচারের নিরিখে দিলীপ সিংহ অনেক এগিয়ে। এছাড়াও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের ব্যাপক সমর্থন মিলছে। প্রচার সভা, মিটিং, মিছিলেও তার প্রতিফলন ঘটছে। বামফ্রন্টের সময়ে উদ্দেশ্য ছিল ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলকে কেন্দ্র করে নতুন শিল্পের প্রসার ঘটানো, কর্মসংস্থানের দিশা দেখানো। সেই সময়তেও এখানে ভিডিওকন সংস্থাটি এসেছিল। ইএসআই বিল্ডিংটি আজও পড়ে রয়েছে। তৃণমূলের সময়ে শিল্প কারখানা তো দূরের কথা, জমি মাফিয়ারা একচেটিয়া জমি দখল করেছে। পঞ্চায়েতের মাধ্যমে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাই বামফ্রন্ট কর্মীদের প্রচারে প্রকাশ্যে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। গরিব মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে কেনার চেষ্টা চালাচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম কর্মীদের লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূল ও বিজেপি। বিভিন্ন জায়গায় সিপিআইএমের ফ্ল্যাগ, পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলে দিচ্ছে এই অভিযোগ জানিয়ে শনিবার দুপুরে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সাংবাদিক সম্মেলন করল সিপিআইএম। দেশে খেলার খবর। 2026 সালের ফিদে উইমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্টে বৈশালী রমেশ বাবুর ঐতিহাসিক জয়ের পর তার কোচ আরবি রমেশ জানিয়েছেন যে বৈশালীর সেরাটা আসা এখনও বাকি। তিনি বিশ্বাস করেন বৈশালী ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের ক্ষমতা রাখেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।